আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গুদামে ইসরায়েলে হামলা। ইয়েমেনে হুদাইদা বন্দরে ইসরায়েলে হামলায় ঘাট ধ্বংস। ইসরায়েলে হামলার পর ইয়েমেনের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। এখনই যুদ্ধ থামাতে হবে, ইসরায়েলকে যুক্তরাজ্য, ফ্রান্স সহ 28 দেশের চাপ। রাষ্ট্রীয় স্বীকৃতি মিললেই গাজা উপকূলে গ্যাসের মালিকানা পাবে ফিলিস্তিন। এবং ভারত চীনের অর্থনীতি ঘুরিয়ে দেব, রাশিয়া ইস্যুতে মার্কিন সিনেটরের হুঁশিয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গুদামে ইসরায়েলে হামলা। ইসরায়েলি সেনাবাহিনী গাজার দেইর আল বালা এলাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গুদাম এবং সংস্থার কর্মীদের বাসভবনে হামলা চালিয়েছে। সোমবার এই হামলা চালানো হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে তাদের কর্মীদের বাসভবনে 3 বার আক্রমণ করা হয়েছে, বিমান হামলায় আগুন লেগেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় সংস্থার কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের বিপন্ন হয়েছে। সোমবার ইসরায়েলি ট্যাঙ্কগুলো প্রথমবারের মতো দেইর আল বালার দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে প্রবেশ করেছে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন এলাকায় ট্যাঙ্কের গোলাবর্ষণে ঘরবাড়ি এবং মসজিদে আঘাত এনেছে। এই ঘটনায় কমপক্ষে 3 জন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। WHO এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী প্রাঙ্গণে প্রবেশ করে সক্রিয় সংঘর্ষের মধ্যে নারী ও শিশুদের পায়ে হেঁটে আল-মাওয়াসির দিকে সরে যেতে বাধ্য করে। পুরুষকর্মী এবং পরিবারের সদস্যদের হাতকড়া পরানো হয়, তাদের বিবস্ত্র করা হয়, ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বন্দুকের মুখে তল্লাশি করা হয়। এক্সে প্রকাশিত একটি পোস্টে সংস্থার 2 কর্মী এবং 2 পরিবারের সদস্যকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। দেইর আল বালা গাজা 21 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সময় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দিয়ে পরিপূর্ণ, যাদের মধ্যে শত শত ফিলিস্তিনি ইসরায়েলে সরে যাওয়ার নির্দেশ জারির পর পশ্চিম বা দক্ষিণে পালিয়ে গেছে। ইয়েমেনে হুদাইদা বন্দরে ইসরায়েলের হামলায় ঘাট ধ্বংস। ইয়েমেনে হুদাইদা বন্দরে হামলা চালিয়ে ঘাট ধ্বংস করেছে ইসরায়েল। সোমবার ইয়েমেনে পশ্চিমাঞ্চলে হুদাইদা বন্দরে হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরান সমর্থিত এই গোষ্ঠীর এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন হামলায় বন্দরে একটি ঘাট ধ্বংস হয়ে গেছে। হুতি বিদ্রোহীরা 2023 সালে অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইসরায়েল হুদাইদা সহ হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। হুতির দাবি, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের কারণে এসব হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী হুদাইদা বন্দরে হুতি সন্ত্রাসী শাসনের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং আগে আক্রান্ত সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের যে কোনো প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করছে। তিনি আরও বলেছেন, ইয়েমেনে পরিণতি তেহরানের মতোই হবে। এছাড়া হুতি পরিচালিত আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে ইসরায়েল হুদাইদা বন্দরে একাধিক বিমান হামলা চালিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক হুতির নিরাপত্তা কর্মকর্তা বলেছেন বন্দরের ঘাট ধ্বংস হয়ে গেছে বোমা বর্ষণে, যেটি পূর্ববর্তী হামলার পর পুনর্গঠন করা হয়েছিল। এদিকে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে হামলায় যে লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে তার মধ্যে ছিল প্রকৌশল যান, জ্বালানি কন্টেইনার, সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত নৌযান এবং ব্যবহৃত আরও সন্ত্রাসী অবকাঠামো হুতি সন্ত্রাসী শাসনের। ইসরায়েলি হামলার পর ইয়েমেনের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। ইসরায়েল দ্বিতীয়বারের মতো ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে বিমান হামলা চালিয়েছে। সোমবারের হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনে পরিণত হবে ইরানের মতো। ফরাসি বার্তা সংস্থা AFP এ খবর জানিয়েছে গত 1 বছর ধরে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালালেও সম্প্রতি হুতিদের অবকাঠামো পুনর্গঠনের প্রচেষ্টাকে ঠেকাতে নতুন করে হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্য বলেছেন, আমরা হুতি সন্ত্রাসী শাসকের ঘাঁটিতে হামলা করেছি। আগে ধ্বংস হওয়া অবকাঠামো যাতে পুনর্গঠিত না হয় সেটি ছিল আমাদের লক্ষ্য। হুতি গোষ্ঠী আল-মাসিরা টিভি জানায় হুদাইদা বন্দরে একাধিক ইসরায়েলি বিমান হামলা হয়েছে। হামলায় বন্দরের যেটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে হুতির সংযুক্ত এক নিরাপত্তা কর্মকর্তা। পরিচয় গোপন রাখা শর্তে তিনি AFP-কে বলেছেন এর আগে জুলাই মাসের 7 তারিখে যেটি ধ্বংস হয় সেটি নতুন করে নির্মাণ করা হচ্ছিল। বন্দরের একজন কর্মী বলেছেন যেসব ভারী নির্মাণ যন্ত্র আনা হয়েছিল মেরামতের কাজে সেগুলোই মূলত হামলার লক্ষ্য ছিল। বন্দরের চারপাশ এবং মাছ ধরা নৌকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা হুতিদের জ্বালানি ট্যাঙ্ক, নৌযান এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ইরান সমর্থিত সামরিক স্থাপনা ধ্বংস করেছে। তেল আবিবের দাবি, হুদাইদা বন্দর ব্যবহার করে ইরান থেকে অস্ত্র সরবরাহ করা হচ্ছিল হুতিদের হাতে। গত বছর নভেম্বর থেকে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে লোহিত সাগরে এবং এডেন উপসাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। তারা দাবি করে আসছে, গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে কর্মকর্তা এএফপিকে বলেছেন, রিয়াতে আশঙ্কা করা হচ্ছে হুতিদের বিরুদ্ধে ইসরায়েলের হামলা বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে এবং বিদ্রোহীদের নেতৃত্ব উৎখাতের উদ্দেশ্যে অভিযান শুরু হতে পারে। নাম প্রকাশে না করার শর্তে তিনি আরো বলেছেন, যদি এমন হয় তবে গোটা অঞ্চলে বিশৃঙ্খলায় পড়ে যাবে। হুতিরা এর আগে 1 দশকেরও বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুদ্ধ করেও টিকেছিল। সাম্প্রতিক বছরগুলোতে সেই সংঘাত কমলে এখন আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। গত 13 জুন ইসরায়েল ইরানের বেশ কিছু সামরিক ও পারমাণবিক স্থাপনায় আকস্মিক হামলা চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, ইস্পাহান ও নাতানজে পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই পরিস্থিতিতে ইয়েমেনকে তেহরানের পরিণতির হুমকি দেওয়া কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং সংঘাতকে আরও বিস্তৃত করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। হুতিদের সাম্প্রতিক হামলায় লোহিত সাগরের আশপাশের সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যদিও হুতিদের দাবি, ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোই কেবল তাদের লক্ষ্য। এখনই যুদ্ধ থামাতে হবে, ইসরায়েলকে যুক্তরাজ্য, ফ্রান্স সহ 28 দেশের চাপ। ইসরায়েলকে শিগগিরই যুদ্ধ থামাতে বলছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ 28টি দেশ। গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে দেশগুলো। কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বিবৃতিটিতে তারা বলেছে, গাজাবাসীর দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে, এখনই যুদ্ধ থামাতে হবে ইসরায়েলকে। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, গ্রিস, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। দেশগুলোর পক্ষে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে স্বাক্ষর করছে। ইসরায়েলের প্রতি পশ্চিমা মিত্রদের ভাষা যে ক্রমে কঠোর হয়ে উঠছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিচ্ছিন্নতা বাড়ছে, তার প্রমাণ এই যৌথ বিবৃতিতে। গাজায় 21 মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে 20 লাখের বেশি মানুষকে। গত 2 মাসে যা বেড়েছে ব্যাপক। আর এই সময় ইসরায়েলের বিরুদ্ধে এই বিবৃতি দিল তার মিত্র দেশগুলো। বিবৃতিতে একটি সমঝোতা ভিত্তিক অস্ত্রবিরতি, ফিলিস্তিনের যোদ্ধাদের হাতে আটকবন্দীদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানায়। থেমে থেমে খুবই অল্প পরিমাণ ত্রাণ পাঠানো এবং ত্রাণের জন্য অপেক্ষমান মানুষের উপর গুলি চালানোকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। ওই মানুষগুলো শুধু ক্ষুধা তৃষ্ণার মতো ন্যূনতম প্রয়োজন মেটানোর তাগিদে ত্রাণ কেন্দ্রগুলোতে গিয়েছিল। 2 মাসের বেশি সময় ধরে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছিল ইসরায়েল। এরপর আন্তর্জাতিক মহলে কঠোর সমালোচনার মুখে গত মে মাসের শেষের দিকে অবরোধ কিছুটা শিথিল করে তারা। এরপর ইসরায়েল ও মার্কিন সমর্থিত বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর তত্ত্বাবধানে শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্রম। জাতিসংঘ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মে মাসের পর থেকে ওই সংগঠনের ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত 875 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যৌথ বিবৃতিতে দেশগুলো বলছে, ইসরায়েল সরকারের ত্রাণ বিতরণ ব্যবস্থা বিপজ্জনক, যা অস্থিরতা বাড়াচ্ছে এবং গাজাবাসীর মানবিক মর্যাদা কেড়ে নিচ্ছে। ইসরায়েল সরকার বেসামরিক জনগণকে প্রয়োজনীয় মানবিক সহায়তা না দিয়ে যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে। রাষ্ট্রীয় স্বীকৃতি মিলে গাজা উপকূলে গ্যাসের মালিকানা পাবে ফিলিস্তিন। ফিলিস্তিনকে যদি আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে গাজা উপকূলে বিতর্কিত গ্যাস ক্ষেত্র গাজা মেরিনের মালিকানা এবং গ্যাস উত্তোলনের পূর্ণ অধিকার পাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমন মন্তব্য করেছেন খনিজ সম্পদ বিশেষজ্ঞ মাইকেল ব্যারন। ব্যারনের মতে, বর্তমান বাজার দরে গাজা মেরিন থেকে প্রায় $400 কোটি পর্যন্ত আয় সম্ভব। তিনি জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতি বছর গড়ে $10 কোটি রাজস্ব পেতে পারে এবং এই প্রভাব 15 বছর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, এ আয় ফিলিস্তিন, কাতার বা সিঙ্গাপুরে পরিণত না হলেও এটা তাদের নিজেদের অর্থনৈতিক ভিত্তি তৈরি করবে। তারা বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে পারবে। প্রায় 3 দশক ধরে গাজা উপকূলবর্তী এই গ্যাস ক্ষেত্রটির মালিকানা নিয়ে চলছে দ্বন্দ্ব। আইনি জটিলতা অনুসন্ধান কার্যক্রম বহুদিন ধরে অবরুদ্ধ রয়েছে। এ অবস্থায় ফিলিস্তিনপন্থী মানবাধিকার সংগঠনগুলোর পক্ষে একটি আইনজীবী প্রতিষ্ঠান সম্প্রতি ইতালির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ইএনআইকে একটি সতর্কীকরণ চিঠি পাঠায়। সেখানে বলা হয়েছে, ইসরায়েলি জ্বালানি মন্ত্রণালয় যে জোনজি অঞ্চল নির্ধারণ করেছে তার 62% ফিলিস্তিনের দাবিকৃত জলসীমার অন্তর্ভুক্ত। অথচ সেখানে 6টি গ্যাস অনুসন্ধানের লাইসেন্স ইসরায়েল ইতিমধ্যে দিয়ে ফেলেছে। আইনজীবীরা যুক্তি দিয়েছেন, ইসরায়েল এই ধরনের লাইসেন্স প্রদান আইনি বৈধতা হারায়। ব্যারনের ব্যাখ্যা, যদি ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় এবং সেসব রাষ্ট্র স্বীকৃতি দেয় যাদের
এখতিয়ারের বড় তেল ও গ্যাস কোম্পানিগুলো নিবন্ধিত, তাহলে আইনি জটিলতা কার্যত শেষ হয়ে যাবে। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি নিরাপত্তা টেকসই আয়ের উৎস পাবে এবং জ্বালানির জন্য আর ইসরায়েলের উপর নির্ভর করতে হবে না। 2015 সালে জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন বা আনক্লোজে ফিলিস্তিন স্বাক্ষর করে এবং 2019 সালে তারা তাদের সমুদ্র সীমা ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে। আর যদিও ইসরায়েল এখনো এই চুক্তিতে স্বাক্ষর করেনি। এনআই চিঠিতে প্রেক্ষিতে জানায় এখন পর্যন্ত তারা কোনো লাইসেন্স গ্রহণ করেনি এবং অনুসন্ধান কার্যক্রমও শুরু হয়নি। এদিকে গাজা উপকূল বরাবর প্রায় 90 কিলোমিটার দৈর্ঘ্যের একটি গ্যাস পাইপলাইন ইসরায়েলের আশকেলন থেকে মিশরের আরিশ পর্যন্ত বিস্তৃত, যেখানে গ্যাস তরলীকরণ করে ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ভারত চীনের অর্থনীতি গুড়িয়ে দেব, রাশিয়া ইস্যুতে মার্কিন সিনেটরের হুঁশিয়ারি। ইউক্রেনের যুদ্ধ চলাকালীন ভারত ও চীন সহ যেসব দেশে রাশিয়ার কাছ থেকে তেল কেনে তাদের অর্থনীতি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। গ্রাহাম জানান, ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল সম্পর্কিত আমদানির উপর 100% শুল্ক বসানোর পরিকল্পনা করছে। এর ফলে ভ্লাদিমির পুতিনের ইউক্রেন বিরোধী যুদ্ধে অর্থায়ন বাধাগ্রস্ত হবে। তিনি আরো বলেন, চীন, ভারত ও ব্রাজিল, তোমরা যদি সস্তা রাশিয়ান তেল কিনে যুদ্ধকে চলতে দাও, আমরা তোমাদের অর্থনীতি গুড়িয়ে দেব, তোমরা রক্ষা পাবে না। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। গ্রাহামের দাবি, এই তিন দেশে রাশিয়ার 80% অপরিশোধিত তেল কিনে। এর ফলে পুতিনের ষড়যন্ত্র চালু রাখা হচ্ছে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনি ট্রাম্পকে অবমূল্যায়ন করেছেন, বড় ভুল করেছেন, এবার আবার অর্থনীতি আরো ধ্বংস হবে। গ্রাহাম আরো অভিযোগ করেন, পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়নের ভূখণ্ড পুনর্দখলের চেষ্টা করছেন এবং 1990-এর দশকে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ওই সময় ইউক্রেন 1700 পারমাণবিক অস্ত্র ত্যাগ করে। এই করা মন্তব্য আসে এমন এক সময় যখন ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ। ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে নতুন অস্ত্র সহায়তা ঘোষণা করেন এবং রাশিয়ার তেল আমদানিকারকদের উপর 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে 100% দ্বিতীয় শুল্ক আরোপের হুমকি দেন। এই প্রসঙ্গে নেটো মহাসচিব মার্ক রুত্তে ব্রাজিল, ভারত ও চীনকে সতর্ক করে বলেন, পুতিনকে ফোন করে না হলে এই শাস্তি আপনাদের উপর ভয়াবহভাবে নেমে আসবে। ভারত নেটোর এই হুঁশিয়ারি নিয়ে সমালোচনা করে জানায়, আমাদের জনগণের জ্বালানির নিরাপত্তা অগ্রাধিকারে, বাজারের প্রাপ্যতা বৈশ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেই, দ্বিচারিতা আমরা বরদাস্ত করব না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।